হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। তোমরা প্রত্যেকে কেমন আছো আমাকে একটু জানিও। আশা করি প্রত্যেকেই ভালো থাকবে, কারণ পরীক্ষা আছে, ভালো আমাদেরকে থাকতেই হবে। তো প্রত্যেকে ভিডিও কেমন লাগছে আমাকে একটু জানিও। আমরা আপকামিং পুলিশের পরীক্ষার জন্য আমরা জিকেজিএস এর সিরিজ শুরু করেছিলাম 50 ডে 50 ম্যারাথন। তো সেক্ষেত্রে আর কয়েকটা ক্লাস বাকি আছে 50 ডে 50 ম্যারাথনের, যেখানে হিস্ট্রির একটা ক্লাস বাকি আছে, আর আর হচ্ছে আমাদের হিস্ট্রি শেষ ক্লাস সম্ভবত বাকি আছে, আর পলিটি আর ইকোনমিক্সের কিছু ক্লাস বাকি আছে। সেগুলো আমরা যত তাড়াতাড়ি পারবো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর একটা 30 ডে 30 ম্যারাথনের আমরা সিরিজ শুরু করেছিলাম, কিন্তু একা হওয়ার কারণে আমি অতটা কভার করে উঠতে পারিনি। তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি আমি। কিন্তু পুলিশের অন্যান্য যে পরীক্ষা রয়েছে, কনস্টেবলের পরীক্ষা, সে ডব্লিউবিপি বলো, কেপি বলো, কিংবা পুলিশের তোমাদের এসআই এর মেন্স বলো, এগুলো কিন্তু বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো 30 ডে 30 ম্যারাথন ক্লাস, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বাকি ছিল, করে দেবো। আর বায়োলজির একটা শেষ চ্যাপ্টার বাকি ছিল, যেটা করা হয়নি, আজকে সেটা করছি। তোমরা মন দিয়ে ক্লাসটা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মানুষের শরীরের রোগ স্বাস্থ্য এই সকল নিয়ে কিন্তু এই পুরো ক্লাসটা রয়েছে। ঠিক আছে, তো মন দিয়ে সবাই ক্লাস করবে। তো দেখো, প্রথমে আমরা যেটা পড়বো, মানুষের শরীরে রোগের ক্ষেত্রে যেটার কথা আমরা আগে জানবো, সেটা হচ্ছে ভাইরাস। তোমরা নামটা নিশ্চিতভাবে শুনেছো, ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব নামগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো। কোভিড ভাইরাস, তাই না? নাম তো নিশ্চয়ই শুনবে, নাম তো শোনাই হোগা। তো ভাইরাস, এই যে ভাইরাস বলছি, এই ভাইরাস কথার অর্থ কি বলতো? ভাইরাস কথার অর্থ কি? ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। আমাদের শরীরের জন্য তো চরম বিষ, ঠিক আছে? আমাদের শরীরের জন্য চরম বিষ। ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। তোমরা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ভাইরাস ভাইরাস বলে চিৎকার করি, সেই ভাইরাস ভাইরাস যে চিৎকারটা করি, সেই ভাইরাস কথার অর্থটা কি? ভাইরাস কথার অর্থ কি? তোমরা উত্তর করবে বিষ। ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ, ঠিক আছে? প্রথম ভাইরাস আক্রান্ত রোগের কথা উল্লেখ করেছিলেন কে জানো? বিজ্ঞানী জেনার। বসন্ত ভাইরাস, বসন্ত রোগের ভাইরাস, সেটাকে আমরা বসন্ত ভাইরাস বলবো। সেই বসন্ত ভাইরাসের কথা বলেছিল বিজ্ঞানী তথা ডক্টর জেনার। যদি বলা হয় ভাইরাসের টিকা, লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা প্রথম আবিষ্কার করেছিল। মনে আছে কি? এগুলো ছোটবেলায় আমরা পড়েছি। বিজ্ঞানী ডক্টর জেনার, তিনি প্রথম ভাইরাস আক্রান্ত রোগের কথা তিনি উল্লেখ করেছিলেন। তিনি দেখেছিলেন যে মানুষের শরীরে যে বসন্ত রোগ হচ্ছে, আগে বসন্ত রোগ কিন্তু মহামারীর আকার ধারণ করত। এই যে বসন্ত রোগ কি হচ্ছে? কিছু 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 একটা ছোট বিষ জাতীয় পদার্থ একদম আণুবীক্ষণিক তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যার জন্য হচ্ছে সেটা তিনি জানতে পেরেছিলেন, এবং তিনি সেটার নাম দিয়েছিলেন ভাইরাস। বা সেটাকে তিনি, মানে যেটাকে বলা হয় যে তিনি দেখতে পেয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন। বুঝে গেল যে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তিনি বুঝতে পেরেছিলেন। কে সে? তিনি হলেন ডক্টর জেনার। ঠিক আছে। নিউক্লিয় প্রোটিন নির্মিত, এই যে গল্প এখানে, নিউক্লিয় প্রোটিন সেটা আবার কি? নিউক্লিয় প্রোটিন দু প্রকার। একটাকে আমরা বলছি ডিএনএ, আর একটা আমরা বলছি আরএনএ। ঠিক আছে, এই হচ্ছে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে এই ভাইরাসের সঙ্গে যুক্ত থাকে। নিউক্লিয় প্রোটিন নির্মিত। আর কি? অকোষীয়। আমরা কোষ যখন পড়েছিলাম, তখন বলেছিলাম যে কোষ স্বপ্রজননশীল হবে, সজীব হবে, গঠনগত কার্যগত একক হবে, একটা পর্দা বেষ্টিত হবে, তাই না? তো কোষকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছিলাম প্রোক্যারিওটিক, আর একটাকে বলেছিলাম ইউক্যারিওটিক। আদি কোষ আর হচ্ছে বা অনুন্নত কোষ, আর একটা উন্নত কোষ বা আদর্শ কোষ। সেই যে আদি কোষ, যেখানে নিউক্লিয়াস ঠিকঠাক মতো নাই, নিউক্লিয়াসের 4টে যে উপাদান সেটা ঠিক মতো নাই, কিংবা কোষ অঙ্গাণু খুব একটা বিশেষ কিছু নাই, সেই যে ঘটনা, যাকে আমরা কোষ বলে বলি না, কোষ বলে ভাবি না, সেটাই হচ্ছে
ভাইরাস, দ্যাট ইজ অকোষীয়। কি হবে? অকোষীয়। জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়। কেন বলছি? জীব কখন বলছি আর জড়ও কখন বলছি? জড় বলতে যখন বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে ভাইরাস, তখন হচ্ছে জড়। যখন বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে তখন আমরা তাকে বলছি জড়, বর্গের জড়। ঠিক আছে? আর যখন কোনো ব্যক্তির শরীরে ঢুকে যাচ্ছে, কোনো প্রাণীর শরীরে ঢুকে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে জীব। অর্থাৎ জীবের সঙ্গে থাকলে জীব, জড়ের সঙ্গে থাকলে জড়। জড়ের দেহে, জড়ের দেহ কোনটা? বায়ুমণ্ডল তো জড় পদার্থ, তাহলে জড়ের দেহ। মাটি জড় পদার্থ, জড়ের দেহ। জল জড় পদার্থ, জড়ের দেহ। তাহলে এই যখন জড় পদার্থগুলোতে থাকছে, তখন তার নেচার, তার ক্যারেক্টার জড়ের মতো আচরণ করছে, মানে কিছুই আচরণ করছে না, নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু যখন জীবে ঢুকে যাচ্ছে, জীবের শরীরে ঢুকে যাচ্ছে, যখন উদ্ভিদে ঢুকে যাচ্ছে, প্রাণীতে ঢুকে যাচ্ছে, তখন সেটা কি করছে? জীবের মতো আচরণ করছে। তখনই আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে, জীবজগতের অবস্থা খারাপ করে দিচ্ছে। যেমন কোভিড, তাই না? হাহাকার ফেলে দিয়েছিল একটা সময়, এমন পরিবেশ পরিস্থিতি হয়েছে। তো সেই জন্য একে বলা হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। তাহলে কোশ্চেন আসবে, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় হলো বলে ড্যাশ দিয়ে অপশানে দেবে ভাইরাস, অপশান বিতে দিবে জীবাণু, থ্রিতে দিবে ছত্রাক, চারে দিবে ব্যাকটেরিয়া। উত্তর কি করবে? কমেন্ট করে জানাও। এদের দেহে দুটি স্বতন্ত্র সত্তা দেখা যায়, একটা বহিঃকোষীয় মানে কোষের মধ্যে ঢুকেনি, জীবের মধ্যে ঢুকেনি, বাইরে আছে। বাইরে যখন আছে তখন হচ্ছে জড়ের মতো আচরণ, দ্যাট ইজ কল্ড বহিঃকোষীয়। যখন জীবের মধ্যে ঢুকে গেছে তখন বলা হচ্ছে অন্তঃকোষীয়, জীবের মতো আচরণ করছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে, এরা কেবল পোষক কোষেই প্রজননে সক্ষম। বেটারা যখন জীবে ঢুকে যাচ্ছে, একা ঢুকছে, সূচ হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরোচ্ছে। সূচ হয়ে ঢুকছে, ফার্স্ট মানে আমরা বলি ফাল হয়ে বেরোচ্ছে। তো এই যে সূচ হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরোচ্ছে মানে কি? ঢুকছে ভাইরাস একটা, ঢুকে গিয়ে কি করছে? ও বেটা প্রতিলিপি গঠন করে দিয়েছে নিজের মতো। আরো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ, না আগে লাখ লাখ হবে তারপর কোটি কোটি হবে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কি করছে? আরো ভাইরাস তৈরি করে দিচ্ছে নিজের মতো করে। তাতে কাজ সাহায্য করছে কে? এই বেটা আরএনএ। ডিএনএও কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু উন্নত প্রজাতির ভাইরাস, তাই সেখানে ডিএনএ থাকে। কি করে? রেপ্লিকেশন ঘটায়। এদের কাজ হচ্ছে রেপ্লিকেশন ঘটানো, প্রতিলিপি নিজের মতো আরেকজনকে তৈরি করে দেওয়া। রোবট সিনেমা তোমরা দেখেছো নিশ্চয়ই, রজনীকান্তের রোবট সিনেমা। রোবট, সে যখন রোবট তাকে বানালো, সে কি করছে? নিজের মতো করে আরো রোবট বানিয়ে যাচ্ছে, নিজের প্রভুর বিরুদ্ধেই দেখা যাচ্ছে। মানে প্রভুর যে গার্লফ্রেন্ড বা স্ত্রী, তার প্রতি তার একটা দুর্বলতা তৈরি হবে যখন তার মধ্যে ফিলিংসটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ কিনা? তো এরা কি করছে? সেই রকম রোবটের কাজ করছে, নিজেদের মতো করে আরেকটা রোবট বানাচ্ছে, নিজেদের মতো করে আরেকটা প্রতিলিপি বানাচ্ছে। প্রতিলিপি মানে নিজের মতো করে আরেকটা চেহারা তৈরি করছে। তো এরা কি করছে? যখন পোষক কোষে ঢুকে যাচ্ছে, এরা কি করছে? ওকে সাহায্য করছে, বলছে চলো কতগুলো লাগবে তৈরি করছে। কারা? এই ডিএনএ আরএনএ। বুঝে গেল? এদের দেহে কোনরূপ বিপাকীয় ক্রিয়া পরিলক্ষিত হয় না। এরা খায় টায় না, এরা শুধু ক্ষতি করে, সারাদিন ক্ষতি করে যাচ্ছে, কোনো খায় টায় না। এদের দেহে বিপাক ক্রিয়া বলে কিছু নাই, মেটাবলিজম বলে কিছু নাই, পুষ্টি বলে কিছু নাই। বোঝা গেল? এদের দেহে ডিএনএ বা আরএনএ যে কোনো এক প্রকারের নিউক্লিক অ্যাসিড থাকবে। যদি ডিএনএ থাকে আরএনএ থাকবে না, যদি আরএনএ থাকে তাহলে ডিএনএ থাকবে না। বোঝা গেল? এটা হচ্ছে ভাইরাস। ভাইরাসে আর কি কি আছে ইনফরমেশন? গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস যার নিউক্লিয় প্রোটিন হচ্ছে ডিএনএ। উদ্ভিদ ভাইরাস যার নিউক্লিয় প্রোটিন হচ্ছে ডিএনএ, দ্যাট ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ডিএনএ যুক্ত ভাইরাস হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপিতে ঘা হয়ে যাচ্ছে, সেটা কার জন্য হচ্ছে? ফুলকপির মোজাইক ভাইরাস বলা হচ্ছে। সেই ভাইরাসের কারণে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে। ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস বসন্ত, হেপাটাইটিস বি, হারপিস ভাইরাস। হারপিস আমাদের ঠোঁটে হয়, দেখবে মাঝে মাঝে যশা বলি আমরা, হারপিস ভাইরাস। সেই হারপিস ভাইরাসও কিন্তু ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস। বসন্ত ভাইরাস, যেটা বসন্তকালে হয়, গুটি বসন্ত বলি আমরা, এটা ডক্টর জেনার প্রথম দেখেছিলেন। হেপাটাইটিস বি, এই হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ যুক্ত ভাইরাস।
এবার আসবো রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ। আরএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ যুক্ত, কিন্তু টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে কি? টোবাকো মানে তামাক। টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত। আরএনএ যুক্ত রাইবোনিউক্লিক অ্যাসিড যা নিউক্লিওপ্রোটিন, সেরকম প্রাণী ভাইরাসকে রয়েছে পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, মামস, রুবেলা। আমরা পরবর্তী এই যে রুবেলা, মামস, রুবেলা, এই নিয়ে প্রচুর প্রচেষ্টা চলছে, অভিযান চলছে। বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে এই আর মামস, রুবেলা এইসব ভাইরাসের কারণে। সব থেকে ছোট ভাইরাস রাইনো ভাইরাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ছোট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। দেন সব থেকে বড় ভাইরাস হচ্ছে বসন্ত ভাইরাস। ছোট বড় এগুলো তো স্ট্যাটিক জিকে পড়বে, কিন্তু সায়েন্সের স্ট্যাটিক জিকে ছোট ভাইরাস রাইনো ভাইরাস, বড় ভাইরাস বসন্ত ভাইরাস। মানে বড় বসন্ত, বড় বসন্ত, বড় বসন্ত, ছোট রাইনো। সংক্রমণযোগ্য ভাইরাস একককে আমরা কি বলি? সব ভাইরাস অ্যাটাক করে না, যে সকল ভাইরাস অ্যাটাক করে তার একককে বলা হয় ভিরিয়ন। কি বলা হয়? ভিরিয়ন। কি বলা হয়? ভিরিয়ন। ওকে, নেক্সট। এরপরে আসবো আমরা ব্যাকটেরিওফাজ। কি বলবো? ব্যাকটেরিওফাজ। ফাজ মানে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে, দ্যাট ইজ কল্ড ব্যাকটেরিওফাজ। কি বলা হয়? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তার মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া যদি হয়, তাকে যদি ধ্বংস করে কেউ, আমাদের জন্য উপকারিত, তাহলে ব্যাকটেরিওফাজ হচ্ছে উপকারী। ব্যাকটেরিয়া দেহে বংশ বিস্তার করে তাকে ধ্বংস করে ফেলে। যেমন ধরো টি সিরিজের ফাজ, ল্যামডা ফাজ, এগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, এর অনেক গঠন টঠন নিয়ে প্রচুর ইন ডিটেলস ভিডিও আপার প্রাইমারিতে যখন ক্লাস হবে তখন পড়াও। একে উপকারী ভাইরাসও বলে। নিশ্চয়ই, সে তো সন্দেহের অপেক্ষা রাখে না। সন্দেহ রাখে কি? রাখে না। কেন না? ব্যাকটেরিয়া, যত অপকারী ব্যাকটেরিয়া আছে, যারা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আছে, আমরা অ্যান্টিবায়োটিক খাই। ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য কি খাই? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিব্যাকটেরিয়, মানে ব্যাকটেরিও ফাজের মতো, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অ্যান্টিবায়োটিক খাই। তাহলে যদি এরকম ব্যাকটেরিও ফাজ কিছু থাকে যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে, তাহলে ভালো না খারাপ? তার জন্য আমরা একে বলছি উপকারী ভাইরাস। বুঝা গেল? উপকারী ভাইরাস হিসাবে আমরা ব্যাকটেরিওফাজকে জানবো, টি সিরিজের, ল্যামডা ফাজ, এগুলো। পুরো দেহটি প্রোটিন দিয়ে আবৃত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো বিষয়টা, পুরো তার শরীরটা প্রোটিন দিয়ে তৈরি। এরা প্রধানত কলেরা, টাইফয়েড, আমাশয়, আন্ত্রিক জ্বর এইসব ভাইরাসকে আক্রমণ করে। দেখো কত উপকারী এরা। কলেরা, ভিব্রিও কলেরি ভাইরাস, টাইফয়েড, সালমোনেলা টাইফি, আমাশয়, জিয়ারডিয়া, এদেরকে কি করে? আন্ত্রিক জ্বর, এইসব ভাইরাসকে কি করে? এবারটা খেয়ে ফেলে, ব্যাকটেরিওফাজ দিয়ে আমাদের উপকার করে। তার জন্য একেই বলবো উপকারী ভাইরাস। তাহলে প্রশ্ন পড়বে, নিম্নোক্ত কোনটি উপকারী ভাইরাস হিসেবে পরিচিত? অপশানে খুঁজবে ব্যাকটেরিওফাজ কোথায় আছে, ফাচাক করে ধরে নিয়ে আনসার করে দেবে, ফাজ করে দেবে। কয়েকটি ভাইরাস, গুরুত্বপূর্ণ ভাইরাস, যেগুলো বিভিন্ন আমাদের শরীরে রোগ সৃষ্টি করছে, তাদেরকে তো জেনে রাখতে হবে, চিনে রাখতে হবে। দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা, যেটা অতটা বেশি ক্ষতি করে না, সর্দি, কাশি, জলজ্বালা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, এরা কি আরএনএ জাতীয় হয়? দেখো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইনফ্লুয়েঞ্জা কিন্তু আরএনএ জাতীয় ভাইরাস। নিউক্লিক অ্যাসিড কি থাকে, নিউক্লিওপ্রোটিন কি থাকে, আরএনএ থাকে। রোগীর ঘন ঘন কাশি, হাঁচি, জ্বর, মাথার তীব্র ব্যথা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, দ্যাট ইজ আরএনএ যুক্ত ভাইরাস, যার শরীরে নিউক্লিওপ্রোটিন হিসেবে আরএনএ থাকে, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা। সেটা হচ্ছে আমাদের এরকম ক্ষতি করে। আক্রান্ত রোগীর হাঁচি, কাশি, এই জন্য মাস্ক পরতে বলা হয়, এই জন্য মাস্ক পরতে বলা হয়। কেউ যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়, এসে ফেঁচাক করে হেঁচে দিল, গল্প শেষ। পলিও, যদি পলিও, এই যে ভাইরাস ছোট বাচ্চার শরীরে খুব সব থেকে বেশি অ্যাটাক করে। ছোট বাচ্চা পুরো একদম রুগ্ন শুকনো, হাত পা বাঁকা বাঁকি এরকম হয়ে যায়, অ্যাবনর্মাল টাইপের হয় এই পলিও ভাইরাস। দীর্ঘদিন ধরে ভারত সরকারের পক্ষ থেকে পলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে করে ভারতবর্ষে এই ধরনের বিকলাঙ্গ শিশুর যাতে জন্ম না হয়। মামস, রুবেলা, সেটাও কিন্তু সারা ভারত ব্যাপী একটা কর্মযজ্ঞ চলেছিল, কর্মকাণ্ড চলেছিল এই সচেতনতা নিয়ে। বোঝা গেল? পলিও রোগ সৃষ্টি করে, এটাও কিন্তু আরএনএ জাতীয়। তাহলে পলিও, ইনফ্লুয়েঞ্জা এগুলো নিউক্লিওপ্রোটিন কি, আরএনএ। শিশুরা বেশি আক্রান্ত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দ্যাট ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। বিস্তার কিভাবে? রোগীর মল থেকে,
মল নিয়ে ঘাঁটাঘাঁটি করলে হবে না। কি হবে, এই যে পলিও বেসিক্যালি মল থেকে সংক্রমিত হচ্ছে পরবর্তীকালে, কিন্তু মলটাকে মানে কি, আগেকার দিনে চারিদিকে কলেরা হতো, চারিদিকে এতটা পরিষ্কার পরিচ্ছন্নতার বা সচেতনতার অভাব ছিল, ফলে সেগুলো জল দ্বারা বাহিত হয়ে বিভিন্ন জায়গায় যেত, সেই জলে জামা কাপড় কাচা হচ্ছে, সেই জলে থালা বাসন ধোয়া হচ্ছে, সেই জলেই খাওয়া হচ্ছে, ফলে কি হচ্ছে, পলিও হয়ে যাচ্ছে। এই রোগের হাত থেকে বাঁচতে পলিও ভ্যাকসিন নেওয়া দরকার, পলিও ভ্যাকসিন নেওয়া দরকার। পলিও হয়ে গেছে, ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই। যাতে না হয় তার জন্য আগে থেকে পলিও রোগের ভ্যাকসিন নিয়ে রাখা হয়। ছোট বাচ্চা হলেই এখন স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রচুর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, হাম, রুবেলা এগুলো ভ্যাকসিন দেওয়া হয়, তার সঙ্গে পলিও ভ্যাকসিন দেওয়া হয়, পলিও খাওয়ানো হচ্ছে, পলিও টিকাকরণ করা হচ্ছে। বোঝা গেল? নেক্সট, এরপরে আসবো এইচআইভি ভাইরাস, মারাত্মক ভাইরাস এইচআইভি। এইচআইভির পুরো নাম পড়ে, দিস ইজ ভেরি 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 ভাইটাল, এগুলো ভিভিআই, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান মানে মানুষের, ইমিউনো মানে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, ডেফিসিয়েন্সি করে দেয় মানে তার অভাব হয়ে যায় যে ভাইরাসের প্রভাবে, তাকে বলা হয় এইচআইভি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি, কোন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, এবারটার এত বড় ক্ষমতা, তাকে বলা হচ্ছে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি, এর ফলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি এইডস। কি বলা হয়? এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এইডস রোগ সৃষ্টি করে। এই এইডস রোগের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। দিস ইজ অলসো ভেরি ভেরি ভাইটাল পরীক্ষার জন্য। এও কিন্তু আরএনএ জাতীয় ভাইরাস, এইডস এইচআইভি। আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য বা অন্যান্য যৌরক্ষরণ কোন সুস্থ ব্যক্তির রক্তে মিশলে, অর্থাৎ রক্তের সঙ্গে রক্তের যদি টাচ হয়, আক্রান্ত ব্যক্তির রক্তের সঙ্গে যদি সুস্থ ব্যক্তির রক্তের কোনোভাবে টাচ হয়, মানে সুস্থ ব্যক্তির দেহ থেকে রক্ত বাইরে বের করে নিয়ে গিয়ে আর অসুস্থ ব্যক্তির রক্তের সঙ্গে মিশিয়ে দিলে সুস্থ ব্যক্তির হয়ে যাবে, সেটা কথা বলছি না। যদি সুস্থ ব্যক্তির শরীরে যদি ইনপুট করা হয়, ইনজেক্ট করা হয় কোনোভাবে, ওই ব্যক্তির রক্ত যদি সুস্থ ব্যক্তির রক্তে লাগে শরীরে থাকাকালীন, তখনই হবে। তাহলে কিভাবে হবে? আমরা যে সেলুনে গিয়ে চুল দাড়ি কাটতে যাচ্ছি, দেখা গেল কোনো এইডস রোগী কিছুক্ষণ আগে দাড়ি কেটে গেছে, ব্লেড দিয়ে দাড়ি কাটা হয়, তাই না? রেজার দিয়ে দাড়ি কাটা হচ্ছে, দাড়ি কাটার পরে সেই ব্লেডটা দেখা গেল পরিবর্তন, যদি পরিবর্তন না করে, তুমি গেছো সুন্দর করে কাটছে কাটছে কাটছে, কিন্তু টুক করে কেটে গেল, কোথাও একটু কেটে গেল। বা চুল কাটতে কাটতে তো আমরা হয়তো কেটে যায়, আমরা দেখতে পাই না, অবশ্যই কেটে যায়, আমরা দেখতে পাই না কোনো না কোনো অংশে, সূক্ষ্ম অবস্থায়। তো সেই জায়গায় যদি ওই ব্লেডে আগে যে এইডস রোগীটা এসেছিল তার যদি ভাইরাস বা তারও কেটেছিল, তাহলে সেই ভাইরাসটা ওই 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 ব্লেডে আছে। সেই ব্লেডটা যখন তোমারও দাড়ি কাটছে, হ্যাঁ, তো তখন কিন্তু তোমার রক্তে টাচ করে যেতে পারে, লেগে যেতে পারে, ফলে ভাইরাসটা কিন্তু তোমার শরীরে চলে যেতে পারে। সেই জন্য সেলুনে যখন যাবে তখন কিন্তু বলবে যে 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 রেজারটা দিয়ে কাটা হচ্ছিল, খুঁটটা দিয়ে কাটা হচ্ছিল, তাকে যেন ভালো করে ডেটল দিয়ে একটু ভালো করে মুছে টুছে নেয়, নাহলে কিন্তু বিপদ আছে। আর অবশ্যই ব্লেড তো পরিষ্কার করতেই হবে। আগে তোমরা খুর দেখেছো কিনা জানি না, আমি ছোটবেলায় যখন চুল টুল কাটতে যেতাম, দাড়িতে তখন হয়নি, এখন ওই ভয়ে দাড়ি কাটিনি। তো যাই হোক, যখন ছোটবেলায় যেতাম তখন দেখতাম একটা খুর ছিল, সেটাকে ওই একটা বেল্টের মতো চামড়ার কিছু থাকতো, তাতে ঘষে 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 তাকে ধার দিত, সেইটা দিয়ে সবারই কেটে যাচ্ছে। ঠিক আছে, সাবধান, কিন্তু ভীষণ সাবধান। তো সেইভাবেই কিন্তু কি হচ্ছে, সংক্রমণ হয়ে যাচ্ছে। এইডস ভাইরাস মারাত্মক ভাইরাস, খুব বাজে ভাইরাস, বাঁচার কোনো সম্ভাবনা নেই। এটি একটি মারণ রোগ, এর কোনো ঔষধ আজও পর্যন্ত আবিষ্কার হয়নি এইডসের রোগ। তাহলে আমাদের সচেতনতা ছাড়া কিছু উপায় নেই। সচেতনতা কি? ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করা। ডিসপোজাল মানে কি? একটা ব্যবহার করে মানে সেটাকে ফেলে দিতে হবে, ডিসপোজাল। অবাঞ্ছিত যৌন সম্পর্ক এড়ানো, অবাঞ্ছিত যৌন সম্পর্ক এড়ানো, তার মানে স্বামী স্ত্রীকেও কিন্তু এই বিষয়ে অনেক সচেতন হতে হবে, স্বামী স্ত্রীকেও কিন্তু এই বিষয়ে অনেকটা সচেতন হতে হবে। অসুরক্ষিত যৌন সংসর্গ করা যাবে না, ঠিক আছে? সেফটি রেজার ব্যবহার করতে হবে, সেফটি রেজার।
সেফটি রেজার মানে ওই যে ব্লেড লাগানো হয়েছে সেই ব্লেডটাকে ফেলে ভালো করে ডেটল দিয়ে ওয়াশ করে দেন তোমরা ব্যবহার করতে দেবে সেলুন দোকানিকে। বুঝে গেল? নেক্সট জীবাণু, এরপর আসছে জীবাণু, একে ইংরেজিতে বলা হয় মাইক্রোবস। এটা মাইক্রো মানে আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাই বলে খুব ছোট বলে একে বলা হয় জীবাণু। প্রথম পর্যবেক্ষণ করে লিউয়েন হক। এই নামটা তোমরা পড়েছো কিনা মনে করে দেখো তো, কোর্স পড়ানোর সময় মনে করেছি। এই লিউয়েন হককে কি বলা হয় তোমরা কমেন্ট করে জানিও। অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, মূলত 3 প্রকার, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ছত্রাক, আর একটাকে বলছি প্রোটোজোয়া। প্রোটোজোয়া, একটা ব্যাকটেরিয়া, একটা ছত্রাক, একটা প্রোটোজোয়া, এই 3 ধরনের জীবাণু আমরা দেখি। এইবার স্পেসিফিক ভাবে একটু দেখে নিই। ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সবুজ হয় কিছু ব্যাকটেরিয়া যেগুলো ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষ করতে পারে। সুগঠিত নিউক্লিয়াস থাকে মাইক্রোবস, অথচ সুগঠিত নিউক্লিয়াস, বাপরে বাপ। কোষ প্রাচীর যুক্ত ব্যাকটেরিয়া, তার আবার কোষ প্রাচীর যুক্ত। যাই হোক, সাধারণত ক্লোরোফিল বিহীন হয়। যাদের দেহে ক্লোরোফিল থাকে তারা কিন্তু আমাদের সালোক সংশ্লেষ করতে পারে, নীলাভ সবুজ জৈব। এককোষী সরল আণুবীক্ষণিক জীব, সে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে, আমাদের কাজে লাগে, আমাদের উপকার করে। যেমন ধরো ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা দুধ থেকে যে আমরা দই, চিজ, পনির এগুলো তৈরি করি, সেই সব তৈরি করতে ইকোনমিক্যালি ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাসকে। অর্থনৈতিকভাবে এইসব তৈরি করার জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাস। দুধ থেকে দই, চিজ, পনির এগুলো তৈরি করার জন্য ল্যাক্টোব্যাসিলাস ব্যবহার করা হয়। আরো একটা রয়েছে, দ্যাট ইজ কল্ড রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় থাকে জানো? লেগুমিনেসি যে সকল উদ্ভিদ আছে, সিম্বগোত্রীয়, ছোলা, মুগ, মটর, এই যে গাছগুলো হয় তার যে মূল, সেই অর্বুদ অংশে এরকম ব্যাকটেরিয়া থাকে। সে কি করে, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, পুলিশের এসআই এর ফিল্মসে পরীক্ষায় এসছে, সব থেকে বেশি থাকে কি ৭৭.১৭ নাইট্রোজেন। আমি আলোচনা করে দিয়েছি নিশ্চিতভাবে, তোমরা দেখেছো সেই ভিডিও। এই যে বাতাসে নাইট্রোজেন থাকে, তাকে কি করে, বাতাস থেকেই রাইজোবিয়াম নাইট্রোজেনকে সংবর্ধন করে মূলে রেখে দেয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয় রাইজোবিয়ামকে। বুঝা গেল? উপকারী। রাইজোবিয়াম নাইট্রোজেন থাকলে কি হবে? নাইট্রোজেন আমাদের প্রোটিন সংশ্লেষ করে, খাদ্যের মধ্যস্থ নাইট্রোজেন প্রোটিন সংশ্লেষ করে। এই নাইট্রোজেন না হলে প্রোটিন তৈরি হবে না। আমাদের শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব নাইট্রোজেন তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এরা কি উপকার করছে? তো যেমন উপকার করছে তেমন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে। কারা কারা? ভিব্রিও কলেরি একটা ব্যাকটেরিয়া কি করছে? কলেরা রোগ তৈরি করছে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি করছে? টিবি রোগ, যক্ষা যেটাকে বাংলায় বলা হয়, ছাতিতে হয়, ফুসফুসে ঘা হয়ে যায়, সেটাকে বলা হয় টিবি রোগ বা টিউবারকুলোসিস, যেটা বিসিজি টিকা দেওয়া হয়, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন টিকা দেওয়া হয়। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, কুষ্ঠ রোগ আগে প্রচুর হতো, কুষ্ঠ পুরো একদম ঘা হয়ে যাবে গোটা গায়ে, লেপ্রি বলা হচ্ছে। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি কুষ্ঠ রোগ সৃষ্টি করে। দেখো এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষায় পড়ে। এগুলো কিন্তু যদি মনে করো যে আমরা ভুলে যাব, মনে রাখবো না, ও পড়াচ্ছে ঘুমাচ্ছ হয়তো অনেকে পড়তে, বি কেয়ারফুল, মাথায় থাকে যেন। সালমোনেলা টাইফোসা, বহু বচনে বলা হয় সালমোনেলা টাইফি। যাই হোক, টাইফয়েড রোগ সৃষ্টি করে। কি করে? টাইফয়েড, বোঝা গেল? টাইফয়েড জ্বর হয়, ভয়ানক যন্ত্রণা হয় গোটা শরীর। মনে থাকবে তো সবার? এরপরে আসি ফাঙ্গাস, বহু বচনে বলা হয় ফাঙ্গি, আর এক বচনে বলা হয় ফাঙ্গাস। ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী মানে দেহটাকে সমানভাবে আমরা ভাগ করতে পারি। বেশিরভাগ মৃতজীবী মানে মৃত বস্তুর উপরে থেকে জৈব পদার্থ সংগ্রহ করে। কিছু পরজীবী এবং কিছু মিথজীবী আছে। খাদ্য হিসাবে অ্যাগারিকাস ব্যবহার করা হয়। এই অ্যাগারিকাস কি? অ্যাগারিকাস হচ্ছে এই যে আমাদের বাঙের ছাতা, ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস আমরা খাই। পল ছাতা যেগুলোকে বলি, পল ছাতা, সেটা কি? ছত্রাক, আমরা খাই। কিন্তু বেকারি শিল্পে ইস্ট ব্যবহার করা হচ্ছে। ইস্ট আমি তোমাদেরকে বলেছিলাম কোহল সন্ধান ঘটায়, ফার্মেন্টেশন ঘটায়, গেঁজে ওঠে, অবাধ শ্বসনে তোমাদেরকে বলেছিলাম। সেই যে ইস্ট কিন্তু বেকারি শিল্পে ব্যবহার করা হচ্ছে। এই যে পাউরুটি তোমরা খাচ্ছ, পাউরুটি যখন ময়দা টয়দা দিয়ে বানানো হয়, বানানোর পর যে মন্ডটা, সেই মন্ডর সঙ্গে কিন্তু ইস্ট মেশানো থাকে। যখন ওটাকে দেওয়া হয়, ইস্ট কিন্তু ফুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ইস্ট বেকারি শিল্পে ব্যবহার করা হচ্ছে।
পেনিসিলিয়াম নোটেটাম খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক, পেনিসিলিন তৈরি করে। পেনিসিলিন তৈরি করে। আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন তৈরির কথা। এই পেনিসিলিয়াম কিসের কাজে ব্যবহার করা হয়? এই পেনিসিলিয়াম কিসের কাজে ব্যবহার করা হয় তোমরা প্রত্যেকেই জানো, কমেন্ট করে জানিও। পেনিসিলিয়াম কিসের কাজে ব্যবহার করা হয় কমেন্ট করে জানিও, নাহলে পরের ক্লাসে আমি আবার বলে দেবো। পেনিসিলিয়াম কিসের কাজে ব্যবহার করা হয়? পেনিসিলিয়াম তৈরি হচ্ছে কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম গাছ থেকে, সরি পেনিসিলিয়াম না, পেনিসিলিন ব্যবহার করা হচ্ছে কোন কাজে? কোন রোগের টিকাতে ব্যবহার করা হয়? সেই রোগ মশা দ্বারা বাহিত। কোন মশা সেটাও কমেন্ট করে জানিও। পাকসিনিয়া গম গাছের মরিচা রোগ সৃষ্টি করে। পাকসিনিয়া বলে একটা ছত্রাক আছে যেটা গম গাছের মরিচা, মানে গম গাছের মরিচা, তো মরিচা মানে কি? লোহার উপর যেটা পড়ে সেটা মরিচা, তাই তো? লোহা ক্ষয় হয়ে যায় বাদামি বর্ণের, গম গাছও এরকম বাদামি বর্ণের হয়ে যায়, যেটাকে বলা হয় গম গাছের মরিচা। কে দায়ী? পাকসিনিয়া দায়ী। কে দায়ী? পাকসিনিয়া। এরপর আসবো আমরা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, বাংলাতে বলা হয় আদ্য প্রাণী। আদর্শ এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এককোষী হয়। আমাশয় রোগ সৃষ্টি করে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, আমাশয় রোগ সৃষ্টি করে। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম, ঘুম ট্রাইপ্যানোসোমা, উদরময় জিয়ারডিয়া, কালার জ্বর লিসমেনিয়া। ল্যাভেরান প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার পরজীবী লক্ষ্য করেছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ইনফরমেশন। রোনাল্ড রস ম্যালেরিয়ার রোগ বিস্তারে মশার যে ভূমিকা আছে, কি ব্যাপার, মশার যে ভূমিকা আছে সেটা কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন প্রথম। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট, মাছির মাধ্যমে রোগ বিস্তার। এটা কিন্তু পড়ে পরীক্ষাতে, যে নিম্নলিখিত রোগটি কার দ্বারা সংক্রামিত হয়? মাছি, কলেরা, আমাশয়, উদরময়, টাইফয়েড, এগুলো মাছির দ্বারা হয়। মশার দ্বারা অ্যানোফিলিস মশা, স্ত্রী, সবগুলো স্ত্রী, কোনো পুরুষের এখানে কিন্তু হস্তক্ষেপ নেই, পুরুষরা বাজে হয় না। অ্যানোফিলিস ম্যালেরিয়া, স্ত্রী অ্যানোফিলিস। কিউলেস গোদ বা ফাইলেরিয়া। আর এডিস মশা ডেঙ্গু, বর্তমানে ডেঙ্গু বিশাল বড় ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চলছে, ডেঙ্গু নিবারণ অভিযান চলছে প্রচুর। এই সময় তো চারিদিকে বর্ষাকাল চলে গেছে, চারিদিকে জল টল জমে আছে, এই সময় প্রচুর কিন্তু ডেঙ্গুর কিন্তু প্রকোপ বেড়ে যাবে। পিত জ্বর, এনকেফেলাইটিস, জাপানি এনকেফেলাইটিস, বিভিন্ন ভ্যারাইটি আছে এনকেফেলাইটিসের, সেই সব রোগ হচ্ছে এডিস মশা দ্বারা। রক্তদানের মাধ্যমে হচ্ছে এইডস। আমরা ডিরেক্ট যদি কাউকে রক্ত দিই, এর সেখানে যদি এইচআইভি থাকে, এইচআইভি পজিটিভ হয়, সেক্ষেত্রে সেটা যখন কোনো কাউকে দেওয়া হবে, পরীক্ষা না করেই দিয়ে দেওয়া হলো, গুঁজে দেওয়া হলো, তাহলে রক্তদানের মাধ্যমে কিন্তু এইডস হতে পারে। হেপাটাইটিস এবং ম্যালেরিয়া এই রোগগুলো কিন্তু রক্তদানের মাধ্যমে হয়। বোঝা গেল? এরপরে হচ্ছে অ্যান্টিসেপটিক। রোগের এতক্ষণ রোগ পড়লাম, রোগ হলে কি করব? অ্যান্টিসেপটিক মানব দেহে কোনো ক্ষতি করে না এমন রাসায়নিক পদার্থ যা রোগ জীবাণু ধ্বংস করতে এবং তাদের ক্রিয়া প্রতিহত করতে ব্যবহার করা হয়, তাকে বলা হয় অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কোথাও কেটে ছুঁড়ে গেলে আমরা যেটা লাগাই তৎক্ষণাৎ সেখানে রক্ততঞ্চন ঘটানোর জন্য, কিংবা রোগ জীবাণু শরীরে প্রবেশ করছে তাকে মারার জন্য আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি। এক্সটার্নালি আমরা এটা বেসিক্যালি ব্যবহার করি, যেমন বোরিক অ্যাসিড, আয়োডিন, ডেটল, স্যাভলন, এগুলো আমরা কি করি? এক্সটার্নালি ব্যবহার করি। আমাদের শরীরের বাইরের কোনো অংশে যদি কাটাছাড়া হয়ে যায়, তখন যেটা আমরা লাগাই দ্যাট ইজ কল্ড অ্যান্টিসেপটিক। ডেটল কি আমরা খাই? স্যাভলন খাই না। অ্যান্টিবায়োটিক আমরা খাই, কারণ ব্যাকটেরিয়া আমাদের শরীরে কিন্তু প্রবেশ করে আমাদের শরীরকে ক্ষতি করে। তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আমরা যা যা ব্যবহার করছি তাদেরকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক। কি বলবো? অ্যান্টিবায়োটিক। অণুজীব থেকে উৎপন্ন যেসব রাসায়নিক পদার্থ অন্যান্য ক্ষতিকর অণুজীব ধ্বংস করতে ব্যবহৃত হয় তাদেরকে অ্যান্টিবায়োটিক বলা হয়। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকেই কিন্তু তৈরি হচ্ছে, অণুজীব থেকেই তৈরি হচ্ছে। উদাহরণ পেনিসিলিন, পেনিসিলিয়াম নোটেটাম থেকে তৈরি হচ্ছে। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, এইগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো, ঔষধ দোকানে গেলে তোমরা এইগুলো শুনতে পাবে। এরপরে যেটা আসবো, অনাক্রম্যত বা ইমিউনিটি। আমাদের রোগ কেন হয়? সবার শরীরে কিন্তু ভাইরাস অ্যাটাক করলেই যে রোগ হবে সেরকমটা কোনো ব্যাপার না। যে একদম দুবলা পাতলা, দুর্বল, খায়নি দায়নি, শরীরের মধ্যে ইমিউনিটি নেই, তার ক্ষেত্রে ভাইরাস কিন্তু দুম করে অ্যাটাক করে যাবে। এবং সেই যে কোনো একজন ব্যক্তির শরীরে ভাইরাস অ্যাটাক করবে কি করবে না, এবং তার জন্য সে কতটা রেসপন্সিবল, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সেই যে সিস্টেম, শরীরের মধ্যে ভাইরাস ঢুকছে না, মাইক্রোব ঢুকছে না, ছত্রাক না, ব্যাকটেরিয়া না, প্রোটোজোয়া, কে ঢুকছে এবং কতটা প্রভাব বিস্তার করে, তার শরীরের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেক্টিভ সিস্টেম আছে, সেটার উপর ডিপেন্ড করে। সেই প্রোটেক্টিভ সিস্টেমটাকে আমরা বলবো কি? ইমিউন সিস্টেম, বাংলায় বলা হয় অনাক্রম্যতা।
প্রাকৃতিক নিয়মেই মানুষের রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা, তাকেই আমরা বলছি অনাক্রম্যতা। কি বলছি আমরা? অনাক্রম্যতা। কি বলছি আমরা? অনাক্রম্যতা। অ্যান্টিজেন, কিছু কথা আমরা পড়বো। অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি। দেহের বাইরে থেকে যেসব রোগ জীবাণু প্রবেশ করে তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। দেহের মধ্যস্থ প্রোটিন অ্যান্টিজেনকে প্রতিহত করে, তাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডি। টিকাকরণ, শরীরে রোগ জীবাণু যাতে না প্রবেশ করতে পারে, যাতে না ক্ষতি করতে পারে, পলিওর টিকাকরণ করা হচ্ছে, বসন্তর টিকাকরণ করা হচ্ছে, যক্ষার টিকাকরণ করা হচ্ছে, যাতে না হয়। হয়ে যাওয়ার পর টিকাকরণ করে কোনো লাভ নেই, যাতে না হয় তার জন্য একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করা, তাকে আমরা বলছি টিকাকরণ। বুঝলে? ভ্যাকসিনেশন বলা হচ্ছে। এই যে কোভিড হয়ে যাওয়ার পর যদি কেউ কোভিড ভ্যাকসিন নেয়, মানে যেটা ওই যে তোমার অ্যাস্ট্রাজেনেকার কি জানো, কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, যদিও বা এদের ব্যাড অ্যাকশন বেরোচ্ছে এখন, তো সেগুলোকে আমরা বলছি ভ্যাকসিনেশন। ঠিক আছে? কৃত্রিম উপায়ে নিষ্ক্রিয় ও নির্দিষ্ট মাত্রায় রোগ জীবাণু প্রবেশ করিয়ে দেহে অনাক্রম্যতা সৃষ্টির পদ্ধতিকেই বলা হচ্ছে টিকাকরণ। যে রোগটা হচ্ছে, ধরো বসন্ত রোগ, বসন্ত রোগের যে টিকা দেওয়া হচ্ছে, সেই রোগের কি হয়, নিষ্ক্রিয় এবং নির্দিষ্ট মাত্রায় রোগ জীবাণু প্রবেশ করানো হচ্ছে, এমন ভাবে এনক্রিপ্ট করে প্রবেশ করানো হচ্ছে, যেটা কেবলমাত্র ওরা যখন ঢুকবে, বাইরে থেকে যখন ওই ভাইরাসটা ঢুকবে ভেতরে, তখনই ও তার বিরুদ্ধে লড়াই করবে। আমরা আগে ভাগে ওকে ভুলভাল বুঝিয়ে এনক্রিপ্ট করে আমরা শরীরে ইনজেক্ট করে পুশ করে দিচ্ছি, শরীরের ভিতরে ও থাকছে। এইবার যখন ন্যাচারালি যে ভাইরাসটা এসে আমার শরীরে ঢুকবে, ও ততক্ষণে আমার পরিচিত হয়ে গেছে, ও আমাকে ভালোবেসে ফেলেছে, ফলে এরপরে যে আসছে তার সঙ্গে ওর কিন্তু মনোমালিন্য হবে, তাই না? তো ও এইভাবে কি হয়, শরীরে এরকম আলাদা করে কিছু কিছু পদার্থকে ঢুকিয়ে দেওয়া হয়। ওই ভাইরাস, কিছু ভাইরাস ঠিক বলবো না, আমরা রোগ জীবাণু বলবো, কিছু রোগ জীবাণুকে প্রবেশ করিয়ে দেওয়া হয় এনক্রিপ্ট করে, তার অ্যাক্টিভিটিটাকে লেস করে ঢুকিয়ে দেওয়া হয়। বাইরে থেকে যখন কোনো ভাইরাস ঢুকবে, ও তার বিরুদ্ধে লড়াই করবে। বোঝা গেল? সর্বপ্রথম টিকা আবিষ্কার করেছে কে? এডওয়ার্ড জেনার। গুটি বসন্তের টিকা। অনেকক্ষণ ধরেই বললাম এডওয়ার্ড জেনারের কথা, তিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন। বোঝা গেল? এরপরে কি কি রোগের কি কি টিকা, সেটা খানিকটা পড়ে নাও, এখান থেকে প্রশ্ন কিন্তু এলেও আসতে পারে। যক্ষা রোগের যেটা টিকা, সেটাকে বলা হয় বিসিজি। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন দরকার নেই, বিসিজি মনে রাখলেই হবে। পোলিও রোগের ওরাল পোলিও ভ্যাকসিন, মানে খাওয়ানো হয়, ওরাল মানে খাওয়ানো হয়, যেটা ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও রোগের টিকাকরণের জন্য পোলিও খাওয়ানো হয়। ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাসের জন্য ডিপিটি। ডিপিটির ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া, পারটুটিস আর টিটেনাস। বোঝা গেল? হুপিং কাশির ইংরেজি হচ্ছে পারটুসিস। পারটুসিস, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। হাম, মামস ও রুবেলার জন্য MMR। MMR বুঝা গেল? এম না HMR, এটা হবে HMR। হাম, মামস এবং রুবেলা আর। ঠিক আছে? এইরকম টিকাকরণ করা হচ্ছে আমাদের শরীরের যে রোগ, তার বিরুদ্ধে প্রতিকার তৈরি করার জন্য। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল যে রোগ এবং স্বাস্থ্য যে চ্যাপ্টার বায়োলজিতে রয়েছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার। তো দেখো, আমরা কিন্তু অলরেডি বায়োলজি কমপ্লিট করে নিয়েছি। এর পরের ক্লাসে আমরা ফিজিক্সটা শুরু করব, ফিজিক্যাল সায়েন্স। সেই ফিজিক্যাল সায়েন্সের পরে আমরা কেমিস্ট্রি শুরু করব। আর ওদিকে জিকেজিএস এর হিস্ট্রি ক্লাস প্রায় শেষ, তো সেক্ষেত্রে আমরা পলিটিটা শুরু করব। অধৈর্য হবে না, একটু ধৈর্য ধরো সবাই, আস্তে 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 করে আমরা ক্লাস। ওকে, সবাই ভালো থাকবে, সবার সাফল্য কামনা করি। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ওকে, বাই।